একদম প্রান্তিক জনগোষ্ঠীর রোগী আছেন, তারা আপনার চেম্বারে যায়। অনেক সময় দেখি কেউ নিয়ে যায় চাউল, কেউ নিয়ে যায় ক্ষেতের কুমড়ো, কেউ নিয়ে যায় পুকুরের মাছ। তাদের প্রতি আপনার এইরকম অ্যাটাচমেন্ট হওয়ার কারণ জানতে চাইব। বাঁশখালীর প্রথম নিউরোলজিস্ট, সকল প্রথমের একটা আলাদা গুরুত্ব মাহাত্ম্য আছে। অনুভূতিটা কেমন? একটা ক্যারিয়ার তৈরি করা মানে নিজেকে পয়সা খাওয়ানো, সেটা আমি মনে করি না। এই ফ্রি থেকে যে ইনকাম হয় ওখান থেকে আমার একটা ফিক্সড ইনকাম আমার গরিব মানুষের পকেটে যায়, প্রতি মাসে যাই, প্রতি সপ্তাহে যাই। একদম কোটিপতি হয়ে আমাকে একদম শিল্পপতি হতে হবে, অনেক বড় বাড়ির মালিক হতে হবে, এই পেশাটা তো আমি কখনো চিন্তা করি না। আমার প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি রহিম শেখ। প্রিয় দর্শক, বাঁশখালী এক্সপ্রেসের নিয়মিত আয়োজন জনপদের চিকিৎসা সেবা। আমরা এই এপিসোডে সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকদের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা গ্রহণ করি এবং সেসব আপনাদের উদ্দেশ্যে প্রচার করে থাকি। প্রিয় দর্শক, একটা সুখবর দিতে চাই। আমাদের বাঁশখালীর কৃতি সন্তান জনাব আসিফুল হক, যিনি বাঁশখালীর প্রথম নিউরোলজিস্ট হওয়ার গৌরবান্বিত হয়েছেন, আমরা আমাদের বাঁশখালীবাসীর পক্ষ থেকে এবং আমাদের বাঁশখালী এক্সপ্রেসের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, তাকে স্বাগত জানাই। তিনি আজকে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার যে অর্জন, সেই অর্জনের অনুভূতি জানতে চাইব, বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবো। জনাব আসিফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেসকে, ধন্যবাদ যারা ভিউয়ার্স যারা দেখছেন সবাইকে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। বাঁশখালীর প্রথম নিউরোলজিস্ট, সকল ইতিহাসে সকল প্রথমের একটা আলাদা গুরুত্ব মাহাত্ম্য আছে। অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, এক সময় যখন প্রাথমিক বিদ্যালয় বা যখন মাধ্যমিক বিদ্যালয় যখন পড়াশোনা করতাম, তখন তো এটা একটা মানে স্বপ্নের মতো ছিল, ডাক্তার হব। তখন থেকেই এটা থিঙ্কিং ছিল যা নিজেকে একটু ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা। আজকে আলহামদুলিল্লাহ প্রায় একাডেমিক ক্যারিয়ার 29 বছর পর নিজেকে একটা অবস্থানে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বাঁশখালীর জন্য আমরা অনেক কার্যক্রম দেখি, বিশেষ করে যারা একদম প্রান্তিক জনগোষ্ঠীর রোগী আছেন, তারা আপনার চেম্বারে যায়। অনেক সময় দেখি কেউ নিয়ে যায় চাউল, কেউ নিয়ে যায় ক্ষেতের কুমড়ো, কেউ নিয়ে যায় পুকুরের মাছ। এগুলোর অনুভূতিটা কেমন এবং তাদের প্রতি আপনার এইরকম অ্যাটাচমেন্ট হওয়ার কারণ জানতে চাইব। পাশাপাশি এই বাঁশখালীর এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলোকে নিয়ে আপনার অনেক পরিকল্পনা আমরা দেখি। ভবিষ্যৎ কী পরিকল্পনা করছে? ধন্যবাদ। প্রথমে বলি, মানুষের সাথে একজন ডাক্তার হিসেবে মানুষের সাথে খুব সহজে আন্তরিকভাবে মিশা যায়, যেটা অন্য কোনো পেশায় সুযোগ নাই। একজন ডাক্তার মানুষের কষ্টগুলো বুঝে। মানুষ অনেকেই বলো যে ডাক্তারটা সেকেন্ড গড। আমরা গড বলবো না, আমরা বলবো একজন, যেহেতু ডাক্তার হচ্ছে যে মানুষের খুবই কাছের একজন মানুষ। আল্লাহর পর সবচেয়ে বেশি বিশ্বাস করে ডাক্তারকে। সব গোপন কথা প্রকাশ সব কথা কিন্তু ডাক্তারের সাথে শেয়ার করে। তো আমি চেষ্টা করছি প্রথম থেকে যে মানুষের কষ্টগুলো বোঝার জন্য, মানুষের দুঃখগুলো শোনার জন্য। এবং আমি সবসময় আমার কাছে একটা দোয়া করতাম, আমি যেদিন ডাক্তার হয়ে বের হব ওদিন যেন না হয় আমি কোনো রোগের চিকিৎসা আমার কাছে জানা নেই। এরকম একটা সবসময় দোয়া করতাম। যদিও পরে দেখতে পেলাম যে ডাক্তারের জিনিসটা বিশাল একটা বড় জিনিস, কিন্তু সবসময় চেষ্টা করেছি নিজের বিবেক বুদ্ধি দিয়ে মানুষের উপকার করতে। কারো কোনো ক্ষতি হয়, কারো অপ্রয়োজনীয় কাউকে এমন কোনো ওষুধ বা পরীক্ষা দিয়ে মানুষ হয়রানি হয়, এই চিন্তা সবসময় নেগেটিভলি চিন্তা করছি যে না, এই জিনিস মানুষকে এই জায়গা থেকে মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। আর যেটা বলবো মানুষের জন্য প্ল্যান, আমি সবসময় চিন্তা করি যে না, মানুষ তো মরণশীল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিব। কিন্তু মরার পর যদি মানুষ যদি ডাক্তার হিসেবে যদি আমাকে যদি একদিনের জন্য স্মরণ করে, দ্যাটস মাই অ্যাচিভমেন্ট। ডাক্তার হিসেবে তো এর চেয়ে বড় কিছু নাই। মানুষ কত কোটিপতি দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষের এই আজ বিদায়, এক সপ্তাহ, এক মাস, এক বছর পর শেষ, মানুষকে আর মনে রাখে না। কিন্তু আমার প্ল্যান হচ্ছে না, আমাকে মনে রাখবে, আমার সোসাইটিকে মনে রাখবে, আমার সারা জীবন মানুষ যাতে এমন একটা কাজ যাতে মানুষ সারা জীবন মনে রাখে, এই প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি। আপনি যেই বিভাগ থেকে যে সম্মান বা ডিগ্রি যেটাই বলি আমরা পেলেন, অর্জন করলেন,
আসলে পাননি, এটা আসলে আপনি দীর্ঘ শ্রম, একাগ্রতা, নিজের পরিশ্রম দিয়ে, ডেডিকেশন দিয়ে আপনি এই ডিগ্রিটা অর্জন করলেন। আমরা একটু এই পর্যায়ে জানতে চাইবো এই ডিপার্টমেন্টের অর্থাৎ নিউরো মেডিসিনের রোগগুলো, লক্ষণগুলো কি কি এবং এগুলো কিভাবে প্রতিরোধ করা যায়? নিউরোমেডিসিন একটা বিশাল একটা সাবজেক্ট। আমাদের যেসব স্পেশালাইজড সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট হচ্ছে নিউরোমেডিসিন। বিশাল পড়াশোনার জগৎ। আমি এটুকু বলতে পারি, আমার গত 8 বছরে আমার যেসব বেসিক বই, আমার নিউরোমেডিসিনের অ্যাডামস, ব্র্যাডলি, হ্যারিসন, অ্যাটলিস্ট 8 থেকে 10,000 পৃষ্ঠা পড়াশোনা আমার আছে। তো নিউরোমেডিসিনের রোগগুলো লক্ষণগুলো শেষ করা যাবে না। আমরা কমন রোগ, আমরা যেসব নিউরোমেডিসিনের রোগী থেকে ফেস করি, যে কোনো মাথার রোগী, আমরা টেনশন হেডেক, মাইগ্রেন হেডেক, ক্লাস্টার হেডেক, সবচেয়ে কমন হচ্ছে আমাদের স্ট্রোক, ব্রেন স্ট্রোকের রোগীগুলো। অহরহ মানুষ এখন যে কোনো জায়গায় ডাক্তারদের সবচেয়ে কমন ফেস করতে হয় ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকগুলো। এই ব্রেন স্ট্রোকের রোগীগুলো কিন্তু নিউরোমেডিসিনের সবচেয়ে কমন সাবজেক্ট। আমরা মৃগী রোগী, এপিলেপসি রোগী নিয়ে কাজ করি, ব্রেনে যে কোনো ইনফেকশন নিয়ে কাজ করি, ব্রেনে ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্রেনে পুষ হচ্ছে, ব্রেনে এনকেফালাইটিস, ব্রেনে টিবি রোগ, মেরুদণ্ডে টিবি রোগ, মেরুদণ্ডে পিএলআইডি রোগ, অনেকে হাত পা ঝিনঝিন করে শিরশির করে সমস্যা হয়। মানে এই নিউরোপ্যাথিক যেসব নার্ভ নিয়ে যেসব রোগ হয়, আমাদের বেসিক কাজ হচ্ছে ওসব নিয়ে। আর কিছু আনকমন রোগ আছে যেটা আমাদের ডিল করতে হয়, যেমন মোটর নিউরন ডিজিজ, হাত পায়ে মাংস শুকিয়ে যাচ্ছে, আর অনেকে চোখে দেখে না, হঠাৎ করে চোখে দেখে না, ব্রেনে দেখা ইনফেকশনের কারণে চোখে, এইসব কিছু অনেক বাস্ট একটা টপিক। আমাদের মোস্ট কমন হচ্ছে মাথা ব্যথা এবং ব্রেন স্ট্রোকটাই। আর একটা কোয়েশ্চেন করেছেন আপনি এসব প্রতিরোধের উপায়। আসলে আমরা প্রত্যেক রোগ চিকিৎসার একটা লিমিটেশন আছে, বা যদি রোগটা হওয়ার আগে যদি আমরা চিকিৎসা করা বা নিজেকে যদি প্রিভেন্ট করতে পারি, দ্যাটস দ্য ব্যাটার। অনেকে আমরা চিন্তা করি যে আমার ডায়াবেটিস আছে, তাতে কী হলো, আমরা গুরুত্ব দেয় না, প্রেশার আছে গুরুত্ব দেয় না, হার্টের সমস্যা আছে গুরুত্ব দেয় না। কিন্তু ব্রেনের বেশিরভাগ রোগ কিন্তু এসব জায়গা থেকে আসবে। ডায়াবেটিস থেকে একটা স্ট্রোক হলো, হার্ট অ্যাটাক থেকে একটা স্ট্রোক হলো, কারো ডায়াবেটিস আছে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস কন্ট্রোল নাই দেখে ব্রেনের স্ট্রোক হলো, মাথায় রক্তক্ষরণ হচ্ছে, অনেকে হাই প্রেশার বেড়ে গিয়ে হচ্ছে। এসব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রিভেন্টেবল ডিজিজ। কিন্তু আমরা সচেতন যদি হই, এসব রোগ অবশ্যই প্রিভেন্ট করতে পারি। কিভাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারে? প্রত্যন্ত অঞ্চল বলতে এখানে এই যে কনসাসনেসটা, এটা মানে স্পেসিফিক কোনো গ্রুপের জন্য না, সবার জন্যই প্রযোজ্য। আপনি যেখানে যান, যেখানে চিকিৎসা করেন না কেন, এই রোগটা কিন্তু আমি একদম হাই ক্লাস থেকে লোয়ার ক্লাস সব জায়গায় আছে এই রোগগুলো। স্পেসিফিক কোনো গ্রুপের জন্য না, সবার জন্যই প্রযোজ্য প্রতিরোধ করা, ডায়াবেটিস কন্ট্রোল করা, প্রেশার কন্ট্রোল করা। কারো ডায়াবেটিস থেকে কোনো হাই প্রেশার হয়ে যাচ্ছে কিনা জিনিসটা, কোলেস্টেরল বেশি, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আগে থেকে কোনো হার্টের ছিদ্র আছে, হার্টের ভালভের সমস্যা আছে, এগুলো কিন্তু স্ট্রোকের জন্য দায়ী। তো আমার মনে হয় স্পেসিফিক প্রান্তিক না, এটা সবার জন্যই প্রযোজ্য যে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা, পাবলিক অ্যাওয়ারনেস। ওটা যদি হয়, ব্রেন নিউরোমেডিসিনের বেশিরভাগ রোগী কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। কি করলে আমরা এটা প্রতিরোধ করতে পারি, কি বিষয়গুলো একটু নজর স্পেসিফিকলি সেটা বলছি যে আমরা ডায়াবেটিসটা কি স্ট্রিক, আমাদের সব নিউরোমেডিসিনের ম্যাক্সিমাম রোগের সাথে কিন্তু ডায়াবেটিস জড়িত, ম্যাক্সিমাম 90% বলবো হাই প্রেশার জড়িত। ফার্দার হচ্ছে যেমন খিচুড়ি রোগী নিয়ে আমরা কাজ করি নিউরোমেডিসিনের ডাক্তাররা। খিচুড়ি রোগী অনেকে মনে করে এটা একটা অভিশাপ, এটা একটা জিনে ধরা রোগ। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের এখনো পর্যন্ত গ্রামে কুসংস্কার জড়িত। মানুষ প্রথমে গিয়ে ঝাড়ফুঁক করে, কবিরাজের কাছে যাই, আমাদের গ্রামে বৈদ্য বলে, আমরা বৈদ্যর কাছে গিয়ে মানুষ চিকিৎসা নেয়। তো একসময় যখন দেখে যায় সে এটাতে কোনো কাজ হচ্ছে না, তখন ডাক্তারের কাছে আসে, তখন অনেক অ্যাডভান্স হয়ে যায়। যেমন আমি অ্যাজ ফর এক্সাম্পল, আমার একটা নিউরোমেডিসিনে একটা রোগ আছে, উইলসন ডিজিজ, ব্রেনের মধ্যে কপার জমে যায়। এই রোগটা খুবই সহজে ট্রিট করা যায়, কিন্তু যখন রোগীগুলো হচ্ছে বিভিন্ন মানসিক সমস্যা নিয়ে বৈদ্যর কাছে সেই দৌড়াদৌড়ি করে, কিন্তু কেউ ডায়াগনোস করতে পারে না। ডায়াগনোস করতে না পারার কারণে একসময় গিয়ে রোগটা ট্রিটমেন্ট করার পরও আর কিওর হয় না। যদি আগে ডায়াগনোস করা যেত, তখন হচ্ছে মানুষ যদি অ্যাওয়ার থাকতো যে না, আমার এই রোগ, এই সিমটম আছে, আমি তাহলে এই ডাক্তারদের কাছে একটু যোগাযোগ করি, ওনারা হয়তো আমার রোগটা বুঝতে পারে।
বা এই জায়গায় একটা প্লাস হচ্ছে অনেক আমরা সচেতন মহল যারা আছে আমাদেরও অনেক দায়বদ্ধতা আছে। আমরা রোগীদেরকে নিজের মনের মতো করে একটা আজগুবি একটা কথা বলে দিই, না এটা করলে এটা ঠিক হয়ে যাবে, ওটা করলে ঠিক হয়ে যাবে। এসব আজগুবি কথা কিন্তু সব জায়গায় সব সোসাইটিতে আছে। এটা একদম আনএডুকেটেড থেকে শুরু করে একদম হাই এডুকেটেড সব সোসাইটিতে হচ্ছে আজগুবি কথা বোঝা বোঝায়। তো এই আজগুবি কথা শুনতে শুনতে রোগীরা কিন্তু অনেক দেরি করে ফেলবে। এই জন্য যে কোনো রোগ, যেটা শুধু নিউরো মেডিসিন না, আপনি সব রোগে যদি প্রাথমিকভাবে যদি আমরা সিমটম বুঝে যদি বুঝতে পারি, ডায়াগনোসিস হয়, ট্রিটমেন্ট করবে, বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যায়। স্ট্রোকের পূর্ব লক্ষণ এবং স্ট্রোক পরবর্তী করণীয়গুলো কি? আমাদের তো মোস্ট কমন ডিজিজ ব্রেন স্ট্রোকগুলো। ব্রেন স্ট্রোক দুই রকম আছে, একটা হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে মাথার রক্তনালী ছিঁড়ে যাওয়া। রক্তনালী ছিঁড়ে যাওয়াটা বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের হয়, যাদের হাই প্রেশার থাকে ওদের ক্ষেত্রে হচ্ছে। এটার জন্য সবচেয়ে কমন দায়ী হচ্ছে প্রেশার ওষুধ ঠিকমতো না খাওয়া। আমার প্রেশার আছে ভাই, আমি জানিও না, বা আছে আমি জানি কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি না। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই প্রেশারটা হুট করে ওভারশুট করে গিয়ে রক্তনালী ছিঁড়ে যায়। তখন আমি আজকেও 3-4 জন আমার বাচ্চাদের রোগী আমার চিরাং মেডিকেলে দেখে আসছে, যারা এইরকমই এই স্ট্রোক করে ওখানে ভর্তি আছে, এক পায়ে অবশ্য হয়ে গেছে, অজ্ঞান হয়ে আছে, অনেকে নানা ধরনের কমপ্লিকেশন নিয়ে ভর্তি আছে। তো কিন্তু যদি আমরা যদি প্রেশারটাকে যদি ঠিক করতে পারতাম, ও যে প্রেশার ওষুধ নিয়মিত খেত, তাহলে এত বড় একটা দুর্ঘটনা করতে বলা হয়ে থাকে প্রেশারের ওষুধ একবার যদি শুরু করে এটা আর বন্ধ করা উচিত না। ডায়াগনোসিসটা তো সেরকম, আমরা প্রেশারটা যার একবার ওভারশুট করছে, তো তাকে তো আপনি উইথাউট মেডিসিন কন্ট্রোল করতে পারবেন না। আর ডায়াগনোসিস করার সময় আমরা অনেক কষাশ্রী করি যে ওনার প্রেশারটাকে এটাকে একবার ওভারশুট করছে নাকি কন্টিনিউয়াস হাই থাকতেছে। তো যার ইমিডিয়েটলি ওভারশুট করছে, অনেকে টেনশন থেকে হয়, অনেকে মানসিক চাপ থেকে হয়। যেমন আসিফ ভাই, আমি আমার বিষয়টা বলি, আমার মাঝে মধ্যে উঠে হাই হয়ে যায়, আবার মাঝে মধ্যে লো হয়ে যায়। তো আমাদের মতো যারা পেশেন্ট আছে তাদের করণীয় কি? আপনি এক্ষেত্রে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কজটা বের করা। আমরা তো প্রেশার আসলো, প্রেশারটা কি কোনো স্পেসিফিক কোনো কজ, সেকেন্ডারি কোনো কজ আছে নাকি কোনো কারণ ছাড়া? অনেকে আমরা ইডিওপ্যাথিক হাইপারটেনশন বলি, যেটার কোনো কারণ স্টেজ আবিষ্কার করা যায়নি। আর কিছু কিছু সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন আছে, কারো কিডনি সমস্যা আছে, কারো হরমোনের সমস্যা আছে, ওতে ডায়াবেটিস বাড়তে পারে। তো আপনি যদি ওইসব সেকেন্ডারি কজকে ট্রিট করেন, তাহলে আপনার প্রেশারটা অটোমেটিক কমে যাবে, কন্ট্রোল আসবে। আর যারা হার্টের রোগী, তাদের ক্ষেত্রে যেটা হয়, অনেকের হার্টের আমরা তো একটা ইম্পর্টেন্ট হচ্ছে হার্টের একটা রক্ত আসবে, রক্তটা বের করে দেবে, ও হার্টের কাজ পাম্পিং। ওই পাম্পিংটা যদি না পারে, কোনো একটা স্পেসিফিক কোনো আর্টারিতে ব্লক আছে, ওই জায়গাটা হার্টের ওই জায়গাটা আমার কাজ করে না, নেক্রোস বলে আমরা, ওই জায়গাটা পচে যায় সোজা কথা। ওই জায়গাতে যদি হার্ট যদি পাম্প না করে, তখন তো রক্তটা ঠিক মতো সে বের করতে পারে না, তখন অটোমেটিক হচ্ছে হার্টের কাজ কমে যায়। ওই সময় হচ্ছে বিপি অনেক সময় কমে যেতে পারে। আপনি স্বেচ্ছাসেবী নিয়ে অনেক আপনার আগ্রহ আছে, কি বলবেন? আমি আমার স্বাস্থ্য ভাইদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার অ্যাচিভমেন্টের একদম ভেরি বিগিনিং থেকে কিন্তু আমি ওদের সাথে আছি, স্টিল তারা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। কেন বলছি? মানুষের একটা পরিবার থাকে, পরিবার নিয়ে হচ্ছে মানুষের জীবন। আমার মনে হয় আমার সেকেন্ড ফ্যামিলি হচ্ছে আমার স্বেচ্ছাসেবী ভাইয়েরা। তাদের নিয়ে আমার একটা পরিবার আছে, সেকেন্ড পরিবার। তাদের ভালো খারাপ, তাদের এই অ্যাচিভমেন্ট, আমার অ্যাচিভমেন্ট সব কিছু শেয়ার করি, আমরা পারস্পরিক শেয়ার করি। আমরা প্রতি বছর পিকনিক করি, আপনি দেখেন, আমরা প্রতি বছর চেষ্টা করি সবাইকে একটু গেট টুগেদার করা, একটা ইফতার প্রোগ্রাম করার চেষ্টা করি। তাদেরকে পেলেই মনে হয় না আমার পরিবারের সদস্যদেরকে কাছে পেয়েছি। আর তাদেরকে দিয়ে আমার যেসব এলাকার মানুষ, তারা তো বিনাশ্রমে মানুষের জন্য খাটছে, রক্ত অ্যারেঞ্জ করছে, রাতে 2টা বাজে 3টা বাজে। আপনি কি কোনো পরিবার সদস্যকে অনেক সময় পাওয়া যায় না, আপন মানুষ, কিন্তু সে রেসপন্স করবে না, কিন্তু আমার ওই ভাইগুলো রেসপন্স করবে। আপনি যখনই ডাকেন না কেন তাদের, তারা সাড়া দেয়। এই জন্য আমার থেকে মনে হয় যে না, পরিবারের বাইরে আরেকটা পরিবার হচ্ছে ওই ভাইগুলো আমার, যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, মানুষের কষ্ট তাদেরকে ব্যতীত করে। তারাও তো পরিবার মানে তো সেটাই, যে আমার কষ্টটা বুঝবে, আমার ডিমান্ডটা সে বুঝবে, আমার প্রয়োজনটা সে বুঝবে, আমার প্রয়োজনে সে পাশে দাঁড়াবে। তো তারা পাশে দাঁড়াচ্ছে, আমার না, আমার সোসাইটির পাশে দাঁড়াচ্ছে, আমার এলাকার পাশে দাঁড়াচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারা অবশ্যই আমার পরিবারের সদস্য। ওই হিসেবে আমার দিস ইজ দ্যাট অফ দ্য মাই সেকেন্ড ফ্যামিলি। আমরা আপনার অর্জনটাকে সেলিব্রেট করতে চাই, এই জন্য আমাদের আপনার যে চিকিৎসা সেবা, তার একটা উল্লেখযোগ্য অংশ আমাদের বাঁশখালীতেই আপনি দিচ্ছেন।
তো বাঁশখালী প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর বলেন, জনপদের কণ্ঠস্বর হিসেবে বাঁশখালী এক্সপ্রেস নিজ দায়িত্বে আপনাকে আমরা একটু সম্মানিত করতে চাই। আসলে আপনাকে সম্মান করা না, এটা আমরা আমাদেরকেই সম্মানিত করছি। থ্যাংক ইউ। তো এটা আমরা আপনার এই কাজের প্রতি রিকগনাইজ করতে চাই। এজন্য আপনাকে দেখে আরও যাতে 10 জন আরও এইরকম আসিফুল হক আমাদের বাঁশখালী থেকে উঠে আসে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তো বাঁশখালীবাসীর উদ্দেশ্যে এবং বাঁশখালী এক্সপ্রেসের উদ্দেশ্যে আপনার বার্তা। ধন্যবাদ। আমি সবসময় একদম আমি স্টুডেন্ট, আই এম অলওয়েজ স্টুডেন্ট। আমি আমার কাছে সবসময় দোয়া করি আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট হই। আমি নিউরো মেডিসিনের সবচেয়ে ভালো স্টুডেন্ট হয়ে যাই, যেই নিউরো মেডিসিন অনেক কিছু জানবে। সব কিছু জানা তো মানুষের পক্ষে সম্ভব না, অনেক কিছু জানবে। তা আমি সবসময় একদম আজকাল 34+ আমার বয়স, স্টিল আই এম স্টুডেন্ট, এবং আমি মনে করি আই এম লাইফ টাইম স্টুডেন্ট। তো অনেক জুনিয়ররা, আমি জুনিয়রদেরকে এটুকু বলবো, অনেকে পড়াশোনার আগ্রহ থাকে না, ডিপ্রাইভেশন থাকে যে আমার এই পড়াশোনাতে কী হবে, আমার ভবিষ্যৎ কী হবে। আমার মনে হয় যে আমরা যদি কষ্ট করি, আমরা যদি যে এইমস অ্যান্ড অবজেক্টিভস নিয়ে যদি কাজ করি, আমার একটা জীবন এইম ইন লাইফ থাকে, ওইটা যদি নিয়ে কাজ করি, আমার মনে হয় না আল্লাহ পাক আমাদেরকে ঠকাবে। মানুষ মানুষকে ঠকাতে পারে, একজন আরেকজনের সাথে বেইমানি করতে পারে, কিন্তু নিজের নলেজ কখনো আল্লাহ কখনো বেইমানি করবো না। জুনিয়ররা যারা পড়াশোনায় মনোযোগী না, আমি তাদেরকে অনুরোধ করবো পড়াশোনা কর। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি আজকে থেকে 7 দিন আগেও পার ডে 12 থেকে 17 ঘন্টা পড়াশোনা করেছি। আমার এখন বয়স 34+। তো আমার একটা বিবিএস ডিগ্রি আছে, একটা বিসিএস ডিগ্রি আছে, কিছু ছোটোখাটো ডিগ্রি নেওয়া আছে, ওগুলো দিয়ে আমার পরিবার সুন্দর চলছে। কিন্তু আমার থেকে মনে হয় না, আমার শুধু নিজের জন্য কেউ তো একটা কেরিয়ার হতে পারে না। একটা কেরিয়ার তৈরি করা মানে নিজেকেই পয়সা খাওয়ানো, সেটা আমি মনে করি না। আমি মনে করি আমার সোসাইটিতে, ডাক্তার সোসাইটিতে আমার নিজের অবস্থানটাকে সংযত করা, সাথে সাথে আমার আশেপাশে আমার সোসাইটির জন্য কিছু কাজ করে যাওয়া। যেটা প্রথমে বললাম যে মানুষ মরণশীল, আমাকেও চলে যেতে হবে। তো আমার মৃত্যুর পর যদি এই দুনিয়া থেকে আমার কোনো পদচিহ্নই না থাকে, আর আমার এই জন্মটাই তো ব্যর্থ। তো এই ব্যর্থ জন্ম আমি চাই না। দ্বিতীয়ত অনেকেই বলে আমাকে যে মানে ডাক্তারে নিয়ে অনেকে অনেক কমেন্ট করে যে আপনি কেউ আমার অনেকের থেকে আমার যারা গরিব রোগীদের থেকে আমি সবসময় ফিরি না। ইভেন হচ্ছে আমার কিছু গরিব আমার পরিচিত মানুষজন আছে, তাদেরকে আমি চেষ্টা করি প্রতি মাসে কিছু সহযোগিতা করার জন্য। কিন্তু একটা পেশাদারিত্বের ক্ষেত্রে অনেক ডাক্তারদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়। পেশাদারিত্বটা এটা শুধু ডাক্তারে না, সব পেশায় যদি পেশাদারিত্ব না থাকে, তারা আপনার পেশাকে কেউ মূল্যায়ন করবে না। পেশাদারিত্বের খাতিরে মানুষকে কিছু টোকেন অফ পেশাদারিত্ব নিতে হয়। ওই হিসেবে কিন্তু কোনো সময় আমি এটা ফিল করি না যে আমাকে আমার চেম্বারে ইনকাম দিয়ে চলতে হবে, বা আমার চেম্বারে আমাকে পকেট ভর্তি টাকা নিতে হবে। কিন্তু একটা প্রফেশনালিজম ছাড়া কোনো পেশাই মানুষ সম্মান করবে না। ওই প্রফেশনালিজমের খাতিরে আমার চেম্বার ফি মেনটেন করতে হয়। ওই ফিটা এমন না যদি বললাম না দিলে যে আমার কোনো ক্ষতি হয় না। তবে আমি ওই ফি থেকে যে ইনকাম হয়, ওখান থেকে আমার একটা ফিক্সড ইনকাম আমার গরিব মানুষের পকেটে যায়, প্রতি মাসে যাই, প্রতি সপ্তাহে যাই। এটা তো আমি চেষ্টা করি যাতে ওই পেশাদারিত্বের খাতিরে আমার চেম্বার ফি নেওয়া না। আর আমি যখন 2017 সালে যখন MBBS শেষ করি, 2016 থেকে 17 পর্যন্ত আমি বাড়িতে নিয়মিত রোগী দেখতাম উইথাউট এনি পেমেন্ট। ওই সময় অভিজ্ঞতাই বলে যে আসলে পেমেন্ট ছাড়া মানুষ পেশাকে মূল্যায়ন করে না। তো ওই থেকে তখন একটু লার্নিং ক্লাস সিনিয়রদের থেকে শেখা যায় না। তবে আমাকে অনেক অতিরিক্ত পেশাদারিত্ব এটা কখনো পাবেন না। আজকের থেকে যদি আল্লাহ যদি বেঁচে রাখেন 10 বছর 20 বছর বড়, এত পেশাদারিত্ব হওয়ার দরকার নেই, যার জন্য আমাকে একদম কোটিপতি হয়ে আমাকে একদম শিল্পপতি হতে হবে, অনেক বড় বাড়ির মালিক হতে হবে। এই পেশাদারিত্ব আমি কখনো চিন্তা করি না। আমি চিন্তা করি শুধু পেশাটাকে টিকিয়ে রাখার জন্য যা দরকার, দ্যাটস এনাফ। তো ধন্যবাদ। আমি জুনিয়রদেরকে আবার বলবো, আপনারা পড়াশোনায় মনোযোগী হন। আমি 34 বছরে, এখন 35 বছর হবে আর কিছুদিন পরে। স্টিল আমার পড়াশোনা আলহামদুলিল্লাহ আল্লাহ ধরে রাখছে। পার ডে 15 ঘন্টা, জাস্ট 15 ঘন্টা পড়াশোনা করি আমি মাঝে মাঝে, যখন মানসিক পড়াশোনার চাপ থাকে। তো সেই কারণে আমাদের যে জুনিয়ররা যদি 5 থেকে 7 ঘন্টা পড়াশোনা করে নিয়মিত, মনে দ্যাটস এনাফ। এটা যে কোনো অ্যাচিভমেন্টের জন্য দ্যাটস এনাফ। তো নিয়মিত পড়াশোনা করেন। আর যারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জড়িয়ে গেছেন, এত বেশি জড়িয়ে গেছেন, পড়াশোনাকে কোনো পড়াশোনাই মনে করে না, তাদের জন্য কিন্তু এটা অশনি সংকেত। ভবিষ্যৎ সোসাইটি কিন্তু দিন দিন
কঠিন হয়ে যাচ্ছে। আপনারা যদি নিজেকে যদি প্রিপেয়ার না করেন, যে মনে করেন যে না আমার বাবা মা আছে, আমার ছাদ তো ভাই সবসময় থাকবে না ভাই, এই ছাদ এক সময় শেষ হয়ে যাবে, আপনাকেই ছাদ হতে হবে অন্য কারো। তো আপনাকে ছাদ হওয়ার জন্য তো আপনাকে প্রস্তুতি নিতে হবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্য সবসময় নিজের যোগ্যতাটাকে বিল্ড আপ করেন। বিল্ড আপ যতই করবেন ততই সব সময় পকেট ভারী করার জন্য বিল্ড আপ লাগে না, কিন্তু নিজেকে সোসাইটিতে একটা স্টাবলিশ করার জন্য, নিজের একটা অবস্থান তৈরি করার জন্য আপনার অবস্থান তৈরি করার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। তো সবার প্রতি অনুরোধ থাকলো। অনেক অনেক ধন্যবাদ আসিফ ভাই, আপনাদেরকে কর্মব্যস্ত সময়ের মধ্যে সময় দিয়েছেন। আপনার উত্তর পেশাগত সমৃদ্ধি কামনা করছি এবং আপনার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ জীবন প্রার্থনা করছি। ধন্যবাদ রহিম সাহেব ভাই, আপনাকে ধন্যবাদ। বাসখালী এক্সপ্রেসে যারা আছেন, আপনারা যারা কাজ করে যাচ্ছেন, আমাদের জনপদকে একটা পজিটিভ বাসখালী দিকে যাতে আমাদের বাংলাদেশে আপনারা প্রতিনিয়ত চাচ্ছেন মানুষের কাছে পজিটিভ বাসখালী নিউজ তুলে ধরার জন্য। ধন্যবাদ জানাই যারা দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে। আশা করি আমাদের এই ছোট ছোট কথাগুলো আপনাদের জুনিয়রদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা আপনাদের কেরিয়ার বিল্ড আপের জন্য সবসময় সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আমাদের জনপদের কৃতি সন্ধান ডাক্তার আসিফুল হককে আমাদের সামর্থ্য অনুযায়ী একটু সম্মানিত করতে চাই। ফুলে ফুলে আমরা তাকে সমাদৃত করতে চাই। আমাদের সাথে আমাদের বাসখালী এক্সপ্রেস টিমে যারা কাজ করেন সামনে কিংবা পেছনে, আমরা তাদের কে নিয়ে আসিফ ভাইকে বরণ করে নিতে চাই। উদ্দেশ্য একটাই, এটা আসিফ ভাইকে বরণ করে নেওয়া না, এটা জনপদকে বরণ করে নেওয়া। আমাদের জনপদে যারা মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য যারা কাজ করবে তাদেরকে আমরা সম্মানিত করতে চাই, যাতে আরও সম্মানিত ব্যক্তি সমাজ থেকে উঠে আসে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা।